নমস্কার, আমি দেবব্রত। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আপনারা যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভালোবাসেন, আশা করি আমার চ্যানেলটা আপনাদের পছন্দ হবে। আজকে আমরা যে বিজনেসটা নিয়ে আলোচনা করব তার নাম হলো মিডিয়াসিস্ট। এই ভিডিওতে আমরা মিডিয়াসিস্টের বিজনেস মডেল, প্রোমোটার্স, গ্রোথ ড্রাইভার্স, রিস্কস নিয়ে আলোচনা করব। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মিডিয়াসিস্ট হলো একটি থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর। এবার থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর কী বা কী কাজ করে সেটা জানার আগে আমাদের জেনে নিতে হবে ভারতীয় হেলথ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির ভ্যালু চেন। ভ্যালু চেনে সবার আগে রয়েছে ইন্স্যুরার্স, অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি। সেটা পাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে কিংবা প্রাইভেট কোনো ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে। তারপর রয়েছে স্পন্সর্স, অর্থাৎ এমপ্লয়ার্স, যেমন গভর্নমেন্ট বা যে কোনো কর্পোরেট। মোদ্দা কথায় বলতে গেলে যাদের আন্ডারে এমপ্লয় কাজ করে। তারপরে রয়েছে ইন্টারমিডিয়েটারিজ, যেমন টিপিএ, অর্থাৎ থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এছাড়াও রয়েছে ইন্স্যুরেন্স ব্রোকার, ইন্স্যুরেন্স এজেন্ট, অনলাইন এগ্রিগেটর। নেক্সট রয়েছে হেলথ কেয়ার প্রোভাইডার্স, অর্থাৎ যারা স্বাস্থ্য পরিষেবা দেয়, যেমন হসপিটাল, ক্লিনিক্স, ওয়েলনেস সেন্টার, নার্সিং হোম বা ডায়াগনস্টিক সেন্টার। এরপরে রয়েছে বেনিফিশিয়ারিজ বা মেম্বার্স, যেমন ফ্যামিলি মেম্বার, এমপ্লয়ি, গ্রুপ মেম্বার বা যে কোনো ইন্ডিভিজুয়াল। এছাড়াও ভ্যালু চেনে রয়েছে টেক প্লেয়ার্স, যেমন ইনসিওর টেক, স্যাস প্রোভাইডার, হেলথ টেক এগ্রিগেটার্স। ইন্ডিয়ান রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, দ্যাট ইজ IRDAI, 2001 সালে ভারতীয় হেলথ কেয়ার ইকোসিস্টেমে এই থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটরকে ইন্ট্রোডিউস করে। এবার আমরা জেনে নেব থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর বা টিপিএ কী বা কী কাজ করে। থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর ইন্স্যুরেন্স কোম্পানির হয়ে পলিসি হোল্ডারের ক্লেম প্রসেস করে এবং সেটেল করে। এর বিনিময়ে তারা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে একটা স্মল পার্সেন্টেজ ফি চার্জ করে। এছাড়াও পলিসি অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ পলিসির দেখাশুনো, কাস্টমার সার্ভিস এবং প্রোভাইডার নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ বিভিন্ন হসপিটালকে নিজেদের নেটওয়ার্কে এমপ্যানেল করার কাজও করে। এবার দেখে নেব হেলথ ইন্স্যুরেন্স পলিসি ক ধরনের হয়। মূলত 3 ধরনের হেলথ ইন্স্যুরেন্স পলিসি হয়। একটা হলো গ্রুপ পলিসি, যা কোনো কর্পোরেট তাদের এমপ্লয়ীদের জন্য নেয়। একটা হলো রিটেল পলিসি, যখন কোনো ইন্ডিভিজুয়াল তার নিজের জন্য কিংবা তার ফ্যামিলি মেম্বারদের জন্য নেয়। আর একটা হলো গভর্নমেন্ট স্কিম, সরকার তাদের কর্মচারীদের জন্য যে পলিসি নেয়। এছাড়াও রয়েছে ক্রিটিক্যাল ইলনেস রাইডার ও পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার। এবার জেনে নেব হেলথ কেয়ার সিস্টেমে টিপিএ কতটা গুরুত্বপূর্ণ বা কী ভূমিকা রাখে। প্রধানত 3টে কারণে ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম প্রসেসিংয়ের কাজ টিপিএদের কাছে আউটসোর্স করে। প্রথমত, এর ফলে কোম্পানি তার কোর বিজনেসে ফোকাস করতে পারে। কোম্পানির কোর বিজনেস বলতে বোঝায় প্রিমিয়াম ম্যানেজ করা। 2 নম্বর হচ্ছে নতুন নতুন ইন্স্যুরেন্স প্রোডাক্ট লঞ্চ করা এবং সেই প্রোডাক্টগুলোকে মার্কেট করা। দ্বিতীয়ত, ক্লেম প্রসেসিংয়ের জন্য ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনহাউস ক্লেম সেটেলমেন্ট টিম রাখতে হয়, যেটা টিপিএদের তুলনায় অনেক বেশি কস্টলি। তৃতীয়ত, ভাস্ট এবং রিলায়েবল হসপিটাল এবং নার্সিংহোমের নেটওয়ার্কের সাথে সংযোগ রাখতে টিপিএ সাহায্য করে। টিপিএর উপস্থিতির ফলে যে কোনো কর্পোরেট তাদের এমপ্লয়ি ডেটাগুলো ইন্ডিপেন্ডেন্টলি মনিটর করতে পারে এবং প্রয়োজনে তারা বার্গেন করতে পারে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এবং তেমন হলে সুইচও করতে পারে অন্য ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। তাই টিপিএদের সাথে যে কোনো কর্পোরেটের সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী হয় সাধারণত। সবশেষে, নেটওয়ার্ক হসপিটাল বা নার্সিংহোমের সঙ্গে টিপিএ তাদের টেকনোলজি ইন্টিগ্রেটেড করে দেওয়ার ফলে প্রসেসটা অনেক স্মুথ হয়, ক্লেম প্রসেসিং প্রসেসটা অবশ্যই, এবং সেই সঙ্গে হসপিটাল বা নার্সিংহোম তারা টাইমলি পে আউটও পেয়ে যায়। এবার মিডিয়াসিস্টের কথায় আসি। মিডিয়াসিস্ট হলো ভারতের সবচেয়ে বড় থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর। 31শে মার্চ 2024 অবধি
কোম্পানির মার্কেট শেয়ার ছিল 19.6%, অর্থাৎ টোটাল হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের 19.6% মেডিয়াসিস্ট ম্যানেজ করে। তার মধ্যে যদি আমি শুধু গ্রুপ সেগমেন্টের কথা বলি, গ্রুপ সেগমেন্টেই মার্কেট শেয়ার 30.4%। প্রায় 19,000 কোটি টাকার প্রিমিয়াম ম্যানেজ করে মেডিয়াসিস্ট, যার মধ্যে গ্রুপ সেগমেন্টেই ম্যাক্সিমাম প্রায় 17,000 কোটির কাছাকাছি এবং 2,000 কোটির কাছাকাছি রিটেল সেগমেন্টে প্রিমিয়াম কোম্পানি ম্যানেজ করে। প্রায় 1000টা শহরের 19,000 হসপিটালের সাথে কোম্পানি কিন্তু এমপ্যানেলড। 28টা ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে 27টা ইন্স্যুরেন্স কোম্পানি এই মেডিয়াসিস্টের সাথে কিন্তু টাই আপ রয়েছে। ইভেন নিফটি 50-র 75% কোম্পানি মেডিয়াসিস্টের কিন্তু সুবিধা গ্রহণ করে এবং ভারতীয় শেয়ার বাজারে মেডিয়াসিস্টের কোনো পিয়ার নেই বলা যেতে পারে। এটাই একমাত্র ফার্স্ট লিস্টেড থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর। আগেই বলেছি, যে কোনো টিপিএ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে একটা ফি চার্জ করে, মেডিয়াসিস্টও তার ব্যতিক্রম নয় এবং এই ফিটাকে আমরা বলে থাকি টেক রেট বা ব্লেন্ডেড ইল্ড। নতুন কোনো পলিসি আরম্ভ হলে বা এক্সিস্টিং কোনো পলিসি হোল্ডার পলিসি রিনিউ করলে ইয়ারলি পেমেন্টটা কিন্তু আপফ্রন্ট দিয়ে দেয় ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। তার কিছুদিনের মধ্যে প্রাপ্য টাকা, কার প্রাপ্য টাকা? মেডিয়াসিস্টের প্রাপ্য টাকা তাদের অ্যাকাউন্টে চলে আসে। কিন্তু মেডিয়াসিস্ট পুরো রেভিনিউটা তাদের পিএনএলে বুক করে না। তারা একটা ইন্টারেস্টিং ওয়ে ফলো করে, যে ওয়েটার কথা আমরা এবার আলোচনা করব। তারা তাদের প্রাপ্য রেভিনিউকে 365 দিয়ে ভাগ করে পার ডে রেভিনিউ ক্যালকুলেট করে এবং সেই অনুযায়ী তারা তাদের পিএনএলে সেটা শো করে। এবার যেটুকু রেভিনিউ পরের বছরের জন্য থেকে যায়, সেইটুকু রেভিনিউ তারা তাদের ব্যালেন্স শিটে কন্ট্রাক্ট লাইবিলিটি বা স্ক্রিনারে যদি দেখেন আদার লাইবিলিটি সেকশানে উল্লেখ করে। এই আদার লাইবিলিটি সেকশানে যে টাকাটা উল্লেখ থাকে, সেই পেমেন্টটা কিন্তু কোম্পানি অলরেডি আপফ্রন্ট পেয়ে গেছে, কিন্তু তাদের বুকে সেই পেমেন্টটা এখনও রেকগনাইজ হয়নি। তাই এই প্যারামিটারটা মেডিয়াসিস্টের মতো কোম্পানির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের সবসময় ট্র্যাকে রাখতে হবে। অতীতে কোম্পানি বেশ কিছু অ্যাকুইজিশন করেছে। কোম্পানির সাবসিডিয়ারির মধ্যে রয়েছে মেডিকেয়ার, মেফেয়ার, মেডঅ্যাডভান্টেজ, রাক্সা। মেফেয়ার কোম্পানির ইন্টারন্যাশনাল বিজনেস বলা যেতে পারে, অর্থাৎ পলিসি হোল্ডারদের ইন্টারন্যাশনাল হেলথ পরিষেবা দিতে এই মেফেয়ার সাবসিডিয়ারিটা সাহায্য করে। রিসেন্টলি মেডিয়াসিস্ট গ্রুপ সেগমেন্টে তার সেকেন্ড কম্পিটিটর প্যারামাউন্টের অ্যাকুইজিশনের কথা অ্যানাউন্স করেছে। এর ফলে কোম্পানির মার্কেট শেয়ার হয়ে দাঁড়াবে 26.4% এবং গ্রুপ সেগমেন্টে মার্কেট শেয়ার হয়ে দাঁড়াবে 36.4%। টোটাল ইন্ডাস্ট্রিতে এবং গ্রুপ সেগমেন্টে কোম্পানি কিন্তু একটা মেজর মার্কেট শেয়ার দখল করবে, এটা বলাই যেতে পারে। এবার যদি কোম্পানির প্রমোটারের কথা বলি, তাহলে কোম্পানির চেয়ারম্যান হলেন বিক্রমজিৎ সিং ছাটওয়াল এবং কোম্পানির সিইও হলেন সতীশ ভিএন গিদগু। দুজনই হাইলি কোয়ালিফাইড এবং ভাস্টলি এক্সপিরিয়েন্সড বলা চলে। এবারে কোম্পানি যদি পাস্ট ফিনান্সিয়াল পারফরমেন্সের কথা বলি, তাহলে দেখতে পাবো লাস্ট 5 বছরে কোম্পানির সেলস গ্রোথ প্রায় 18%-এর কাছাকাছি এবং প্রফিট গ্রোথ 20%-এর কাছাকাছি এবং কোম্পানির কাছে বিশেষ কোনো ডেট নেই এবং কোম্পানির আরওই এবং আরওসি 20%-এর কাছাকাছি, যেটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে একটা হেলদি সাইন। এছাড়াও কোম্পানির একটা ভালো বৈশিষ্ট্য হলো যে কোম্পানির যে প্রফিটটা অর্জন করে তার বেশিরভাগটাই ক্যাশ ফ্লোতে রূপান্তরিত হয়। তাই কোম্পানির কাছে কোনো ক্রাঞ্চ থাকে না, বরং কোম্পানির বুকে অনেক এক্সেস ক্যাশ থাকে। তাই এমন কোম্পানিকে আমরা ক্যাশ রিচ কোম্পানিও বলতে পারি। এবার কিছু গ্রোথ ট্রিগার নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আলোচনা করব ইন্ডাস্ট্রি ল্যান্ডস্কেপ নিয়ে।
2022-এর ডেটা অনুযায়ী ভারতীয়দের মধ্যে কেবল 37% মানুষেরই হেলথ ইন্স্যুরেন্স আছে, যার মধ্যে কেবল 15% মানুষই প্রাইভেট কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যুক্ত। তাই স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে ভারতে হেলথ ইন্স্যুরেন্সের পেনিট্রেশন কিন্তু খুবই কম, এবং 50% মানুষই নিজেদের হেলথ এক্সপেন্ডিচার সেভিংস থেকেই খরচা করে। তাই আশা করা যায় যে দিন দিন যেভাবে মেডিকেল ইনফ্লেশন হচ্ছে, মানুষের হাতে যত টাকা আসবে এবং মানুষ আরও যত বেটার ট্রিটমেন্ট পেতে চাইবে, মানুষ কিন্তু প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির সাথে বেশি যুক্ত হতে চাইবে, যার ফলে হেলথ ইন্স্যুরেন্সের পেনিট্রেশন বাড়বে এবং হেলথ সেক্টর গ্রো করবে, এবং হেলথ সেক্টরের প্রতিটা সেগমেন্টে যে সমস্ত প্লেয়াররা আছে তারা সবাই কিন্তু সমানভাবে উপকৃত হবে। ফ্রস্ট এবং সুবিলিয়ানের ডেটা অনুযায়ী টোটাল হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের 54% টিপিএ ম্যানেজ করে, এবং তারা এক্সপেক্ট করছে যে 2028 সালে এটা বেড়ে দাঁড়াবে 61, অর্থাৎ 61%, যেটা সরাসরি বেনিফিট করবে মেডিঅ্যাসিস্টের মতো কোম্পানিকে। এই ইন্ডাস্ট্রিতে বেশ কিছু বছর ধরে একটা ট্রেন্ড ফলো করা যাচ্ছে যে বড় যে ইন্স্যুরেন্স টিপিএ যেগুলো আছে, বিশেষ করে তারা ছোট যে সমস্ত কোম্পানি আছে সেগুলোকে কিন্তু অ্যাকোয়ার করছে, দিয়ে বড় হচ্ছে। এর ফলে ইন্ডাস্ট্রিতে কিন্তু প্লেয়ারের সংখ্যা কমে যাচ্ছে। প্লেয়ারের সংখ্যা কমে যাওয়ার কারণে ইন্ডাস্ট্রি কিন্তু কনসলিডেটেড হচ্ছে। কনসলিডেটেড হওয়ার কারণে কিন্তু ভবিষ্যতে এক্সিস্টিং প্লেয়ারগুলোর মার্জিন এবং প্রফিটেবিলিটি বাড়তে পারে, এমন আশা করাই যায়। যদি আমি কোম্পানি স্পেসিফিক স্ট্রেংথের কথা বলি, তাহলে সবার প্রথমে বলতে হবে টেকনোলজির কথা। টেকনোলজি কিন্তু একটা বিশাল বড় ডিফারেন্সিয়েটার টিপিএ ইন্ডাস্ট্রিতে, এবং মেডিঅ্যাসিস্ট টেকনোলজি দিক থেকে কিন্তু তার পিয়ারদের থেকে অনেকটাই এগিয়ে আছে। এটা আমরা কিভাবে বুঝতে পারি? এটা আমরা বুঝতে পারি কোম্পানির ইবিডা মার্জিন থেকে। যদি আমরা কোম্পানির ইবিডা মার্জিন তাদের পিয়ারদের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে বুঝতে পারবো যে কোম্পানির ইবিডা মার্জিন 2023-এ ছিল 26%, যেখানে তার যে কম্পিটিটার তাদের ইবিডা মার্জিন আছে 10%, 13%, 10%, 3% অ্যান্ড 1%। তাই টেকনোলজি কোম্পানির কাছে কিন্তু একটা বিশাল বড় মোট, এবং এই টেকনোলজির উপর ভরসা করেই কোম্পানি কিন্তু অনেক অনেক বেশি প্রফিটেবল তার পিয়ার গ্রুপের থেকে, এবং সেই প্রফিটের টাকা কিন্তু তাদের একদম বটম লাইন পর্যন্ত আসে, ক্যাশ ফ্লোতে কিন্তু রূপান্তরিত হয়, যেটা তাদেরকে ক্যাশ রিচ কোম্পানি বানায়, এবং সেই ক্যাশ দিয়ে তারা আবার কোম্পানি অ্যাকোয়ার করে। অতীতে কোম্পানি এইভাবেই চলে এসছে, এবং কোম্পানির আশাও আগামী দিনে ইনঅর্গানিক এক্সপ্যানশন করেই কোম্পানি আরও মার্কেট শেয়ার গ্রহণ করবে এবং কোম্পানির রেভিনিউ আর প্রফিটেবিলিটি বাড়াবে। যদিও রিসেন্ট কিছু অ্যাকুইজিশনের ফলে, বিশেষ করে 2023-এ দুটো অ্যাকুইজিশন করেছে, 2024-এ অ্যানাউন্স করছে প্যারামাউন্টের অ্যাকুইজিশনের কথা, তো এই সমস্ত অ্যাকুইজিশনের ফলে কোম্পানির ইবিডা মার্জিন এখন কিন্তু কিছুটা সাপ্রেস হয়ে গেছে। কিন্তু কোম্পানি ভীষণভাবেই আশাবাদী যে কিছু কোয়ার্টার পরে কোম্পানির কিন্তু ইবিডা মার্জিন আবার নর্মাল লেভেলে, সেটা 23, 24, 25 এই লেভেলে কিন্তু কোম্পানির ইবিডা মার্জিন এক্সপ্যান্ড করবে, যেটা তার প্রফিটেবিলিটিকে আরও বাড়িয়ে দেবে। মেডিঅ্যাসিস্ট ন্যাশনাল হেলথ ক্লেম এক্সচেঞ্জ, দ্যাট ইজ NHCS এর সাথেও ইন্টিগ্রেটেড, এবং কোম্পানি নতুন যে সমস্ত টেকনোলজি যেরকম AI বা মেশিন লার্নিংয়ের সাহায্যে ফ্রড ডিটেক্ট করে, এবং এই ফ্রড ডিটেকশন কিন্তু বর্তমানে ইন্স্যুরেন্স কোম্পানিকে ভীষণভাবে হেল্প করছে ফ্রড ডিটেক্ট করতে এবং তাদের রেভিনিউ বুস্ট করতে, এবং এইটা আজকের দিনে মেডিঅ্যাসিস্টের কিন্তু খুব সেলস বৃদ্ধি করতে সাহায্য করছে। তাই জন্য কোম্পানির রিটেনশন রেট ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে ভালো 94%। এছাড়াও সরকারেরও একটা পুশ রয়েছে হেলথ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে নিয়ে। সরকারের একটা ইনিশিয়েটিভ রয়েছে ইন্স্যুরেন্স ফর অল বাই 2047, মানে সরকার আশা করে যে তারা সবাইকে, পুরো ভারতবাসীকে 2047 সালের মধ্যে ইন্স্যুরেন্সের আওতায় আনবে।
যত মানুষ ইন্স্যুরেন্সের আওতায় আসবে তত ইন্স্যুরেন্স যে ভ্যালু চেন রয়েছে, যেখানে আমি সবার প্রথমে যে আলোচনা করেছিলাম যে সব কি পার্টিসিপেন্টরা রয়েছে তাদের কিন্তু সবারই সুবিধা করবে এবং তাদের সবারই প্রফিটেবিলিটি বাড়াবে। এছাড়াও রিসেন্ট একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে বাজেটে যে এফডিআই 74% নয়, পুরো 100% কিন্তু মানি দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির পার্ট হতে পারে। তো এটা ইন্স্যুরেন্স কোম্পানিকে কিন্তু ভবিষ্যতে বুস্টই করবে। বর্তমান নিয়ম অনুযায়ী কোনো ইন্স্যুরেন্স কোম্পানি জেনারেল, লাইফ, হেলথ সব ইন্স্যুরেন্স একসাথে বেচতে পারে না। কিন্তু ভবিষ্যতে সরকার যদি কম্পোজিট লাইসেন্সের যদি ট্রেন্ড চালু করে তাহলে কিন্তু এই সমস্ত জিনিস দেখার জন্য টিপিএদের ভূমিকা আমি আশা করি অনেক বেশি বাড়বে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, এবং সেখানে মিডিয়াসিস্টের মতো প্লেয়ার কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। বর্তমান সেবি সার্কুলার অনুযায়ী কোম্পানির ভ্যালুয়েশন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না, তবে আপনারা ইন্ডিপেন্ডেন্টলি কোম্পানির 3 বছরের ফরওয়ার্ড পি নিজেরাই ক্যালকুলেট করতে পারেন। আমি আশা করি যে আগামী 3 বছরে কোম্পানির রেভিনিউ গ্রোথ কাছাকাছি 15 to 17% হবে। সেই সঙ্গে কোম্পানির ইবিডা মার্জিন কিন্তু নর্মালাইজড হয়ে কাইন্ড অফ 25 to 26% যাবে। তাহলে তেমন যদি হয় তাহলে কোম্পানির প্রফিটেবল কতটা হবে, এবং সেই নেট প্রফিটকে এখনকার মার্কেট ক্যাপ দিয়ে যদি আপনি ডিভাইড করেন তাহলে আপনি 3 ইয়ার ফরওয়ার্ড পি পেয়ে যাবেন, এবং আশা করি আপনি ইন্ডিভিজুয়ালি এই ক্যালকুলেশনটা করবেন এবং আমাকে জানাবেন। এবার কিছু বিজনেস রিস্ক নিয়ে আমি আলোচনা করব। সবার প্রথমে আসে ইন হাউস ক্লেম সেটেলমেন্ট। রিটেল সেগমেন্টে এখন অনেক কোম্পানি ইন হাউস ক্লেম সেটেলমেন্ট চালু করেছে, কিন্তু গ্রুপ সেগমেন্টে এখনও কিন্তু চালু করেনি, কারণ তাতে অনেক বেশি হ্যাসেল পোয়াতে হয় ইন্স্যুরেন্স কোম্পানিতে। কিন্তু আগামী দিনে টেকনোলজি অ্যাডপশনের সাথে সাথে অটোনোমেশনের সাথে সাথে কিন্তু হতে পারে যে ইনহাউস ক্লেম সেটেলমেন্ট করতে পারে ইন্স্যুরেন্স কোম্পানি এবং পেশেন্টদের ক্লেমগুলোকে সেটেল করতে পারে। তখন কিন্তু টিপিএর প্রয়োজনীয়তা ওভারঅল কমে যাবে। এটা বিজনেসের জন্য খুবই একটা রিস্ক বলা যেতে পারে। রিসেন্ট টাইমে কোম্পানির পিইউএম অর্থাৎ প্রিমিয়াম আন্ডার ম্যানেজমেন্ট এইটা বাড়ার সাথে সাথে কোম্পানির টেক রেট বা ব্লেন্ডেড রেট, যেটার কথা আমি আগেই ভিডিওতে বলেছি, সেই ব্লেন্ডেড রেট কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং এই ব্লেন্ডেড রেট কমে যাওয়ার জন্য কোম্পানির কিন্তু রেভিনিউতে সেটা ইম্প্যাক্ট পড়ছে। তাই আগামী দিনে যদি কোম্পানি আরও লো ইল্ড যদি প্রোডাক্ট যদি বিক্রি করে বা প্রোডাক্ট তাদের প্রিমিয়াম আন্ডার ম্যানেজমেন্টে আনে তাহলে কিন্তু সেটা ভীষণভাবে তাদের রেভিনিউতে এফেক্ট পড়বে। প্রিমিয়াম আন্ডার ম্যানেজমেন্ট হয়তো ইয়ার অন ইয়ার ইনক্রিজ করবে ডবল ডিজিটে, কিন্তু রেভিনিউ কিন্তু সেই হারে গ্রো করবে না যদি তাদের ব্র্যান্ডেড ইল্ড বা টেক ইল্ড যদি ধীরে ধীরে কমতে থাকে। কোম্পানির রিসেন্ট আইপিও এসেছিলো মানে 1 বছর মতো আগে, তো কোম্পানির যারা প্রোমোটার ছিলেন তারা কিন্তু পুরোটাই ওএফএস করেছিলেন, কিন্তু ওএফএস করার পরেও কোম্পানির প্রোমোটার গ্রুপ কিন্তু ধীরে ধীরে কোম্পানি থেকে স্টেক কিন্তু কমিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা কনসার্নিং সাইন। যদিও এই স্টেক এফআইআই বা ডিআইআই গ্রহণ করেছে, তাও কোম্পানির বক্তব্য যে কোম্পানির যে ম্যানেজমেন্ট রয়েছে সেটা খুবই এক্সপিরিয়েন্সড এবং হাইলি প্রফেশনাল। তাই কোম্পানি প্রোমোটাররা এই যে স্টেক সেল করছে এতে কিন্তু কোম্পানির কোনো ক্ষতি হবে না। কোম্পানি অ্যাজ ইট ইজ যেরকম চলছে সেরকমই চলবে। কোম্পানির সাথে প্রোমোটাররা অনেক দিন ধরে যুক্ত আছেন, তাই এই বুল মার্কেটে তারাও কিন্তু কিছুটা প্রফিট বুকিং করছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, কোম্পানির রেভিনিউ প্রেডিকশন করাটা কিন্তু সবসময় একটা কঠিন বিষয়, এবং কোম্পানির ম্যানেজমেন্টকে যখন রেভিনিউর বিষয়ে যখন গাইডেন্স দিতে বলা হয় তখন কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট কোনো রেভিনিউ গাইডেন্স দেন না, বরং বলেন যে ইন্ডাস্ট্রি যে হারে গ্রো করবে আমরাও সেই হারে গ্রো করব বা তার চেয়ে একটু বেশি হারে গ্রো করব। এবার ইন্ডাস্ট্রিতে যদি স্লো ডাউন আসে তাহলে কিন্তু মিডিয়াসিস্টের রেভিনিউতে তার কিন্তু ইম্প্যাক্ট পড়বে, এবং সেটা ফ্যাক্টরিং করতে হবে যখন আমরা ভ্যালু করব বা যখন আমরা ভ্যালুয়েশন করব। তাই রেভিনিউ প্রেডিক্টেবিলিটি এটা কিন্তু মিডিয়াসিস্টের ক্ষেত্রে বলা যেতে পারে একটু কঠিন বিষয়। মিডিয়াসিস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানেই শেষ। যদি ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকেন
বা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।